সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত রমনা, বটমূল এবং চারুকলা। বৈশাখী ও চৈত্র সংক্রান্তিতে নানান আয়োজন। রাজধানীতে জমকালো কনসার্ট। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ ভাঙচুর। জিজ্ঞাসাবাদের জন্য 6 জন হেফাজতে। আগামীকালের অনুষ্ঠান স্থগিত। মিছিল নিয়ে ঢুকার পরে তারপরে এখানে হাসি কুনিয়ার ফাঁসি চাই এগুলো বলতে বলতে ঢুকে পদ্মা ছিটতে এখানে এসে টেবিল উল্টে দিল। ডিসি হিলে মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। শিল্পে নতুন গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত বিইআরসির। পুরনোরা বাড়তি ব্যবহার করলে গুনতে হবে একই হারে। বৌদ্ধ বিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহেনা সহ 53 জনের বিরুদ্ধে পরোয়ানা। টিউলিপ হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম। মডেল মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। আটকাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। শরীয়তপুরের বিলাসপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে হাত বোমা। 2 নাচের গুরু কুদ্দুস এবং জলিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এলোপাথারি বোম মারছে, পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাতুড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। শিরোনামগুলো দেখলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ শোভাযাত্রার প্রস্তুতি। চলছে শোভাযাত্রার জন্য মোটিফ তৈরির শেষ পর্যায়ের কাজ। এবারে শোভাযাত্রায় অংশ নেবে বাঘ, মাছ, পাখি, পালকি সহ 7টি বড় আকারের মোটিফ। এছাড়া 7টি মাঝারি এবং 7টি ছোট আকারের মোটিফ অংশ হবে শোভাযাত্রার। অনুষদে তৈরি মুখোশ বহন করা হবে শোভাযাত্রায়। সকাল 9টায় চারুকলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, দোল চত্বর হয়ে আবারও চারুকলায় ফিরবে শোভাযাত্রা। এবারে প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন হলো কনসার্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যান্ড সহ ডজন খানেক ব্যান্ড অংশ নেয় এতে। শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে খুশি দর্শক শ্রোতা। উচ্ছ্বসিত শিল্পীরাও বলছেন, দূর হোক সাংস্কৃতিক আয়োজনের সব বাধা আর হামলা, নতুন বাংলাদেশ হোক শান্তিপূর্ণ। পাহাড়ি জাতিগোষ্ঠীর গানে মাতোয়ারা ঢাকা। অংশ নেয় পার্বত্য অঞ্চলের গিটার বাদক শিশু কিশোররা, জনপ্রিয় এফ মাইনর, মারমা ব্যাট চিম্বুক, খাসিয়াদের ইউনিটি, ত্রিপুরা জনগোষ্ঠীর ইমাং, চাকমাদের ইনভোকেশন। রক ব্যান্ডের সুর, তাল ও মিউজিকে কেউ কারো থেকে যেন কম যায় না। ঢাকায় প্রথম এত বড় প্ল্যাটফর্মে গান গাইলেন পাহাড়ি জাতিগোষ্ঠীর ব্যান্ডগুলো। দর্শক শ্রোতাও উল্লাস করেন বিকেল থেকে সন্ধ্যা রাত অবধি। পাহাড়ি উপজাতিদের গানগুলো করেছে, ওগুলো ভালো লাগছে। ব্যান্ডের জন্য ওয়েট করতেছি আমরা, লালনের জন্য, আর্টসেলের জন্য, ওয়ারফেজের জন্য, তাদের জন্য আমরা খুব ওয়েট করতেছি। আমি বাচ্চা নিয়ে আসছি। সবার জন্য এটা অনেক সুন্দর মুহূর্ত, সবাই করছে। রৌদ্র তাও সবাই একসাথে আসছে, ভাই বোন আত্মীয় স্বজন যে যাকে পারছে নিয়ে আসছে। রাতে মঞ্চ আলোকিত করে স্বনামধন্য ব্যান্ডগুলো। ওয়ারফেজ, আর্টসেল, ফিডব্যাক, লালন, দলছুট তাদের গানের মায়াজালে আবিষ্ট করে দর্শক শ্রোতাদের। ততক্ষণে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিল্পীরা জানান, শিল্প সংস্কৃতি দিয়েই তারুণ্যের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। বাংলা রক ব্যান্ড সঙ্গীতকে একসঙ্গে করে পাশাপাশি নিজ জাতিগোষ্ঠীর বিভিন্ন দল যারা এসছে, পাহাড়ি যারা আসছে,
একসাথে একই মঞ্চে গান করছে, অভিনব জিনিস, এটা আমরা কখনো ভাবতে পারিনি। রেগুলারলি তারা এসে মিউজিক করুক আমাদের সঙ্গে, এটা যেন আর ফিউচারে যেন আপনার আমাকে না বলতে হয় যে পাহাড়িরা যে শো করছে এটা যে স্পেশাল, এটা যেন না থাকে। আমি চাই এটা নর্মাল হয়ে যায়। শিল্পীদের চাওয়া বাংলা নতুন বছর হোক সবার জন্য শান্তির। আজ থেকে বন্ধ হোক সব ধরনের মব ভায়োলেন্স বা সহিংসতা। শোটা মাঝখানে একটু কমে গেছিল, আবার শুরু হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ আনন্দের। এই প্র্যাকটিসটা বহাল থাকুক, এটাই আমরা চাই। মানবতার জয় হোক, মানুষের জয় হোক, এটাই হলো আমাদের চাওয়া। শান্তিময় একটা পৃথিবী চাই, এটাই হলো নববর্ষে আমাদের বার্তা এবং মেসেজ সবার কাছে। এই রকম আয়োজনের এর আগে কখনো বাঙালি মনে হয় দেখেনি। সো আমার মনে হয় এটা অনেক বড় একটা মাইলস্টোন হতে যাচ্ছে। আমার মনে হয় যে আজকের এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শপথ করা উচিত যে আর কোনো সহিংসতা নয়, সংস্কৃতি ছড়িয়ে যাক, বাঙালি সংস্কৃতিতে আমরা আবারও উজ্জীবিত হয়ে উঠি। কনসার্ট সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিএনসিসি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। রাত ৮টায় নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে এসে মঞ্চের সামনে চেয়ার টেবিল ভাঙে এবং ছিঁড়ে ফেলে পর্দা। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়, আঘাত করা হয় মঞ্চ প্রস্তুতির শ্রমিকদের। এ সময় শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে না দেওয়ার হুঁশিয়ারি দেয় হামলাকারীরা। এমন ঘটনার পর আগামীকালের বৈশাখের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিত দাস বলেন, প্রশাসন শুরু থেকে অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসি করেছে, অসহযোগিতাও করেছে, আর এই কারণে আজকের ভাঙচুর। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওরা মিছিল নিয়ে ঢুকলো, ঢুকার পরে তারপরে এখানে হাসি কুনিয়ার ফাঁসি চাই এগুলো বলতে বলতে ঢুকে পর্দা ছিঁড়তে এখানে এসে টেবিল উল্টে দিল, উল্টে দিয়ে স্টেজে উঠে স্টেজের মধ্যে বক্তৃতা দিচ্ছে। পিছন থেকে কেউ ব্যানারগুলো এনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমার সাউন্ডের উপরে এসে অ্যাটাক করতেছে। কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন আইডিসি জেনারেল, উনি বলছে যে আপনাদেরকে বলছিলাম আপনার কোনো সমস্যা, তাহলে এই ঘটনা ঘটলো কেন, আমি সেই জন্য বাতিল করে দিচ্ছি। মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৬ জনকে, তাদের কাছ থেকে কিছু জানা গিয়েছে কিনা, আর সব মিলে ডিসি হিলের পরিস্থিতি একটু বলবেন আমাদের। তেতুমির যে ৬ জনকে ঘটনার পর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এরই মধ্যে কিন্তু থানার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই পরিস্থিতি এখন পর্যন্ত আমরা ঠিক জানতে পারিনি। পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যদি বলছিলেন যে কিছুক্ষণ পর বা আরও পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এই পরবর্তী বিষয়টা নিয়ে। এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে ডিসিএলে রয়েছি, যেখানে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই পয়লা বৈশাখে যে উদযাপন ছিল সেই অনুষ্ঠান হবার কথা ছিল, কিন্তু তার আগের রাতেই কয়েক ঘন্টার ব্যবধানেই মূলত এখানে যে মঞ্চ রয়েছে সামনে টেবিল চেয়ারগুলো সেগুলো ভাঙা হয়েছে, একেবারে ব্যানার ফেস্টুনগুলো সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, পর্দা ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে এই ঘটনার পর এখন পর্যন্ত এই এলাকাতে একটু শঙ্কা অর্থাৎ একটু ধোঁয়াশা তৈরি হয়েছে, মানুষজন একটু নিরাপত্তাহীনতায় আছেন। এর মধ্যে কিন্তু থানা থেকে এখানে পুলিশ সদস্যরা এসেছেন বিষয়টি একেবারেই দেখভাল করার জন্য, যাতে এর পরবর্তীতে কোনো ধরনের পদক্ষেপ বা কোনো সমস্যা না হয়। এবং এই ঘটনা হওয়ার পর যারা উদযাপন পরিষদ ছিল, পয়লা বৈশাখ কমিটি যে সমস্ত মানুষজন ছিল, তারা কিন্তু আগামীকাল অনুষ্ঠানটি স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল। অর্থাৎ চট্টগ্রামের প্রধান প্রতি বছরই কিন্তু এই ডিসি হিলেই একেবারে প্রধান যে পয়লা বৈশাখের উদযাপন অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি এখান থেকেই হয়ে থাকে। তবে এই যে অনুষ্ঠানকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন তিনি বারবার মিটিং করেছেন, সেটি শেষ পর্যন্ত হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু এক প্রকার দোয়াশা তৈরি হয়েছিল। ফলে গতকাল তিনি ঘোষণা দিয়েছেন এখানে নিরাপত্তা বিষয়টি মাথায় রেখেই এখানে অনুষ্ঠানটি হবে, তবে সীমিত পরিসরে সেটি ঘোষণা দেওয়ার সীমিত পরিসরে করার কথা ছিল। কিন্তু এই যে আজকের যে ঘটনা সেটি নিয়ে পুলিশ প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই নিরাপত্তার বিষয়টি ছিল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এইখানে যে ডিসি হিলটি দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু
চট্টগ্রাম জেলা প্রশাসনের বাসভবন। ফলে এই যে অল্প কয়েক গজের ব্যবধানে যে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু যারা সংস্কৃতি কর্মী রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন। প্রতি বছর এখানে হয়ে থাকে, বিগত যে কয়েক বছরে আমি যদি বলি কখনো এমন ঘটনা ঘটেনি যে পয়লা বৈশাখ অনুষ্ঠানের আগের দিন রাতে মঞ্চ ভাঙা হয়েছে। এটি কিন্তু চট্টগ্রামে এটি প্রথম বলা যায়, কারণ সংস্কৃতি কর্মীরা বলছিলেন তারা ব্যাপক আয়োজন করে এটি ঘটা করে সেটি পালন করার কথা ছিল, প্রতি বছরই করা হয়ে থাকে, সেইটি কিন্তু এবার হয়নি। সবে এই যে ঘটনা হওয়ার পর এখন বলা হয়ে থাকে, সংস্কৃতি কর্মী যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন বিগত বছরে এমন ঘটনা না ঘটার কারণে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। 20-30 জন লোক এখানে এসে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এই যে পেছনে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ফলে অনুষ্ঠান কিন্তু আগামীকাল এখানে বন্ধ থাকবে, বাকি যে শিরিষতলা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠান চলবে। অভি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানে যে অনুষ্ঠানটি স্থগিত হয়ে গেছে সে ব্যাপারে। এদিকে চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মোটিফে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম রাকিব। তদন্তকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বলেছেন আরবি বিভাগের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন আনন্দ শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে। এই দৃশ্য শনিবার ভোর 4:44 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে। আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে। পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী সহ সবার চোখ এড়িয়ে ফটক টপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী। এ আগুনেই পুড়ে ছাই হয়ে যায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ দুটি পাপেট। এ ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। ডিএমপি কমিশনারের দাবি আনন্দ শোভাযাত্রার আগেই দুর্বৃত্তকে গ্রেফতার সম্ভব হবে। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তবে পুলিশ বলছে বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পয়লা বৈশাখের নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ সদস্য। এছাড়াও র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে পুরো রাজধানী। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান র্যাব মহাপরিচালক আর ডিএমপির কমিশনার। বৈশাখের অনুষ্ঠানে হঠাৎই রমনা বটমূলের বোমার বিস্ফোরণ। চারিদিকে ঘিরে অভিযানের নামে সোয়াট টিম, তাদের পাল্টা গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে 2 দুষ্কৃতিকারী। নিষ্ক্রিয় করা হয় আরও একটি শক্তিশালী বোমা। রোববার সকালের রমনা বটমূল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিভাবে তা মোকাবেলা করা হবে তারই রিহার্সাল করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট। পরে পুরো এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ছিল শক্তিশালী বোমা শনাক্তকারী অত্যাধুনিক প্রযুক্তির রোবট। ডিএমপি কমিশনার জানান, পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন উৎসব স্থলে। রমনা পার্ক, শরৎদি উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এর আগে ছায়ানটের বর্ষবরণের মূল অনুষ্ঠান মঞ্চের সামনে নিরাপত্তা তল্লাশি চালায় র্যাব। ছিলেন বাহিনী প্রধান। রাজধানী সহ দেশ জুড়ে নির্বিঘ্ন উৎসব হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি, এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে,
এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। বর্ষবরণের দিন বিকেল 5টার পর সোহরাওয়ার্দী উদ্যানে কেউ প্রবেশ করতে পারবে না, আর বর্ষবরণ শোভাযাত্রার রুট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে 3 পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ দ্বিতীয় দিনেও শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল সব আয়োজনে মুখর প্রতিটি পল্লী। আনন্দে মাতোয়ারা পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরে সুখ, সম্প্রীতি আর সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ। পরে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধির আশা সবার। আমরা প্রত্যেকটা জাতি মিলে আমরা একত্রিত হতে পেরেছি। পিঠা অনুষ্ঠান, তারপরে হচ্ছে পানি মৈত্রী বর্ষণ হবে। সংস্কৃতি তুলে ধরা যায় এই প্রধান আকর্ষণ আমাদের এই সাংগ্রা রেলি। মূল বিজু উৎসব ঘিরে আনন্দ মুখর রাঙ্গামাটিও। প্রতিটি পাড়া মহল্লায় সাজ রব। নতুন কাপড় পরে উচ্ছ্বাসে মাতেন পাহাড়িরা। প্রধান আকর্ষণ 30 থেকে 32 পদের সবজি দিয়ে পাচন ও নানা ধরনের পিঠা। সামাজিকভাবে, পারিবারিকভাবে সবার সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামে যেন শান্তির সুবাতাস যেন প্রবাহিত হয়। অপরিচিত মানুষ হলে আমরা পরিচিত হয়ে নেই, এর মধ্য দিয়ে আমরা মূল বিজুতা উদযাপন করি। খাগড়াছড়িতেও দিনভর ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশাখী উৎসব। সকালে চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর প্রার্থনা করেন সবাই। ত্রিপুরার হারি বৈশু ও চাকমারা নাচ গানে আনন্দে মাতেন। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। হারি বৈশুতে আমরা সবাই মিলে নদীতে আসি, ফুল নিয়ে ভাসানো গঙ্গা মার উদ্দেশ্যে। ফুল বাসাবো, গঙ্গায় ফুল দিব, ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। যা কিছু আছে সবকিছু ধুয়ে মুছে যাওয়ার জন্য আজকে আমরা গঙ্গা মাকে প্রণাম করি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধ বিহারগুলো, যা দেশের ঐতিহ্যের অংশ। তার প্রত্যাশা দেশের সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের জয় হবে। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি। বৌদ্ধ বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা। বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী। জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর। ধর্ম উপদেষ্টা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে। আরে মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে কথা দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনন ফুরিবে, ব্যাগগুনারে ফোয়াশা লইয়া যেন টানিয়াই। এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে সেই আশাও প্রকাশ করেন তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবারে বাড়ল শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম। বয়লার এবং ক্যাপটিভ দুই ক্ষেত্রেই দাম বাড়িয়েছে বিইআরসি। ব্রিফিংয়ে জানানো হয়, সব মিলিয়ে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 33%। তবে পুরনো গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে দাম। তবে সংকটের মধ্যে গ্যাসের এমন মূল্য বৃদ্ধিতে কমবে শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্প উৎপাদনে বড় ভূমিকা রাখে গ্যাস। বলা যায় উৎপাদনের ক্ষেত্রে বেড়েছে গ্যাস নির্ভরতা। তবে বিকেলে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে দুঃসংবাদ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ব্রিফিংয়ে বলা হয়, শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা, আর ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য 42 টাকা। একই সঙ্গে আমরা বিতরণ কোম্পানি সমূহকে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, একই সঙ্গে তাদের বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে সময়াবদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বলা হয়েছে। সাবসিডি থেকে যাবে সরকার, হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে, যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীর গ্রাহকের অনুমোদিত লোডের 50% পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে বিদ্যমান দাম। শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে, একটা সুযোগও এখানে তৈরি হলো। শিল্পায়নের বিষয়টা আমরা অনুসরণ করার চেষ্টা করব। বিগত 12 মাসে কি ধরনের নতুন কানেকশন তারা দিয়েছে তিতাস, এবং আগামী 12 মাসে কি ধরনের কানেকশন দিবে, এই জিনিসটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। থমকে যাবে বিনিয়োগ। খরচ তো বাড়তে বাড়তে চারিদিক থেকে ব্যবসায়ীরা আঘাত পাবে। আপনার রপ্তানিতে এখানে একটা ক্ষতি পড়বে, আপনার মানুষের ক্রয় ক্ষমতার উপরে একটা বোঝ হয়ে দাঁড়াবে। কর কাঠামো উন্নয়নের বাদ দিয়ে আমি কিভাবে কর আহরণ, রাজস্ব আহরণের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো, সেখানে যদি আমি এখন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রাইস বাড়িয়ে দিই, তাহলে আমার কি পণ্যর খরচ কমবে না বাড়বে? সেটা কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটা সহনীয় পর্যায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না, এই প্রশ্ন কিন্তু ব্যবসায়ী সমাজে থেকে যাবে। পরিবর্তিত অবস্থায় ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তার মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার ঘা অবস্থা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এবারে প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে দুদক মহাপরিচালক জানিয়েছেন, সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ আসামিরা আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালিত হবে। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগ। পৃথক 3টি মামলায় তাদের সহ 53 জনের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট দেওয়া হয়েছে আদালতে। দুপুরে ওই অভিযোগপত্র আমলে নেয় আদালত। আসামিরা পলাতক থাকায় আদেশ দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা জারির। তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়, এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে আসামিরা হাজির না হলে তাদের পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবে। মামলাটা বিচারাধীন, তো বিজ্ঞ আদালত এই আসামিকে হাজির করার জন্য যে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলি বিজ্ঞ আদালতই করবে। এর আগে প্লট দুর্নীতির আরও একটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। এদিন পদ্মা ব্যাংক থেকে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, ফারহানা মোমেন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 21 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। 20 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য AKM আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5 কোটি 8 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনেরও পক্ষে নন তিনি, কিন্তু এটি বিলোপে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। আসিফ নজরুল জানান, মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট হয়েছে
90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এদিকে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এছাড়া ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি মডেল মেঘলা আলমকে বাসার দরজা ভেঙে গ্রেফতারি পরোয়ানা ছাড়া আটক করা হয়। বিশেষ ক্ষমতার মতো কালো আইনের প্রয়োগ করে এই আটকের ঘটনায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা স্বীকার করেছেন যে প্রক্রিয়ায় মেঘনাকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আইন উপদেষ্টা বলেন বিশেষ ক্ষমতা আইনের পক্ষে নন তিনি, কিন্তু আইনটি বাতিলে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। কারণ আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কথা বলে নেই, 2-1 মাসের জন্য লোক দেখানো করে লাভ কি বলেন? শিশু আসিয়ার আলোচিত ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট প্রস্তুত, 90 দিনের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশাবাদী ডক্টর আসিফ নজরুল। চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে। এ সময় কোনো আওয়ামী লীগ নেতার জামিন তার মন্ত্রণালয়ের এখতিয়ার নয় বলেও দাবি করেছেন আইন উপদেষ্টা। জানান আইন মন্ত্রণালয় থেকে ৭,১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সন্দিগ্ধ আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে 1000 শয্যার হাসপাতালে অর্থায়ন করতে সম্মত হয়েছে চীন সরকার। রংপুরে হবে এই হাসপাতাল, জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন তিস্তা প্রকল্পের আশপাশে হাসপাতালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এ সময় জুলাই বিপ্লবে আহতদের বিষয়ে উপদেষ্টা জানান আহতদের প্রত্যেকের নামে স্বাস্থ্য কার্ড করা হচ্ছে, আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে তাদের। জুলাই আহতদের 40 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ফিরে এসেছে 26 জন, আরও 8 জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটাবেজ অনুযায়ী জুলাই আগস্টে শহীদ হয়েছে 864 জন, আহতের সংখ্যা 14,000-এর বেশি। এটা কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতা গণতান্ত্রিক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কাদের এজেন্ডা বাস্তবায়নের নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এই প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। 100 হাতবোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব হাতবোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর, বাদ নেই স্কুলের ক্লাসরুমও। হাতবোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কিন্তু কোথা থেকে মিলছে হাতবোমার রসদ, আর দ্বন্দ্বের কারণ আর কি কি? সহকর্মী আখলাকুস সাফা এবং SM শাকিলের সরেজমিন অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তরকাটা বাইর করছে, আর 11টা তরকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। কত মানুষ আছে এরকম এই যে আপনাদের? প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত হাজারের উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার ওখানে আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বম ছিল, ওই বম মারছে, মারার পরে আমার এই পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এলোপাথারি বম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বমলে হাত উড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত, বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমারে মারবেন, আপনার মার ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে, ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি, এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে। ওই যে 5 এপ্রিল যেটা হইল। হ্যাঁ। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। পিছনে সাবেক এমপি ছিল মোজাম্মেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজপত্র সাহিত্য, এরা এইসব কাজ করছে। একটা এমপি পারে না যে এলাকার মাইকে থামাইতে, এমপি আরও মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কোনো জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা কর্মতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান। উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা পাহারা থাকে, যে পুলিশ আহেন বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকরগুলো আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর।
এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ এবং তার 5 সহযোগীর ফের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে 6 জনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল মাসুম। 6 জনই মিয়ানমারের নাগরিক। আতাউল্লাহ ছাড়া বাকিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। আদালতের পিপি জানান, আসামিরা নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন এলাকায় গোপন বৈঠক করে। এই খবরের ভিত্তিতে গত 17 মার্চ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে 9টি হত্যা মামলা সহ অনেক অভিযোগ রয়েছে। এর আগে গত 18 মার্চ 2 মামলায় তাদের মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় ইউক্রেনের সামি অঞ্চলে শিশুসহ কমপক্ষে 34 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 84 জন। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের শহর সামিতে 2 দফায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় মস্কো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় পাম সানডে উপলক্ষে এ সময় লোক সমাগম ছিল শহরটিতে বেশি। বিস্ফোরণের তীব্রতায় এদিক সেদিক ছিটকে পড়ে মরদেহ। আগুন ধরে যায় যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। জারি রয়েছে উদ্ধার তৎপরতা। বেসামরিকদের টার্গেট করে হামলা করায় রাশিয়াকে দুর্বৃত্তের সাথে তুলনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খেলার খবর, নারী বিশ্বকাপ বাছাই পর্ব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আরিশদের 236 রানের টার্গেট 8 বল হাতে রেখেই টপকে যায় টাইগার্সরা। এর মধ্যে টস জিতে ব্যাট করতে নেমে 6 রানের মাথায় ওপেনার সারা ফোর্বসকে হারায় আরিশরা। আরেক ওপেনার গ্যাবি লুইসকে কটন বোল্ডের ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস। 33 রান করে আমি হান্টারও কাটা পড়েন রান আউটে। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন পেন্ডারগেস্ট আর লরা ডেলানি। 72 রানে জুটি করেন তারা। অবশেষে পেন্ডারগেস্টকে 41 রানে ফেরেন রাবিয়া খাতুন আর ডেলানিকে 63 রানে তুলে নেন ফাইমা খাতুন। শেষ দিকে কেলির 24 রানে 8 উইকেটে 235 রানে পুঁজি পায় আরিশরা। 3 উইকেট নেন রাবিয়া খাতুন। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 17 রানের আগেই সাজঘরে ফেরেন টপ অর্ডারে 5 ব্যাটার। আগের ব্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি 51 রান করে আউট হন। তবে দলীয় সর্বোচ্চ অপরাজিত 67 রানে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ঋতুমণি। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।